আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসরায়েল ইরান সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ এখন। বিশেষ করে আমরা দেখব তেহরান টাইমসের ১৪ জুলাই ২০২৫-এর একটা প্রতিবেদন। ওই প্রতিবেদনের ভিত্তিতে বেনিয়ামিন নেতানিয়াহুর কিছু মন্তব্য আর গত মাসের যে সংঘাতটা হলো সেটার প্রভাব আসলে কি। হুম, মানে মূল ফোকাস থাকবে নেতানিয়াহুর ওই যে নতুন দাবিটা ইরানের মিসাইল রেঞ্জ নিয়ে, সেটার পেছনের কারণ খোঁজা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, তার আগে বলি, নেতানিয়াহুর সাম্প্রতিক আমেরিকা সফরে কিছু জিনিস কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল। যেমন? একদিকে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের ঘোষণা দিলেন, আবার অন্যদিকে প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি নিহতর পর তাদের জন্য উন্নত ভবিষ্যতের কথা বলছেন। বেশ কন্ট্রাস্টিং মন্তব্য। হুম, এটা ঠিক, বেশ বিপরীতধর্মী। তবে মূল আলোচনায় আসি। ফক্স নিউজের সাথে তার সাক্ষাৎকারে তিনি ১৩ই জুন যে ১২ দিনের যুদ্ধটা হলো ইরানের সাথে, সেটার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, ওই যুদ্ধের কারণ হিসেবে তো বলা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। ঠিক। কিন্তু অনেকেই মনে করেন আসল লক্ষ্য ছিল হয়তো তেহরানের সরকার পরিবর্তন। রিপোর্টে দেখলাম ১,০০০-এর বেশি ইরানি মারা গেছেন। তাদের পরিকাঠামোরও অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তেহরান টাইমসের ওই রিপোর্টে, মানে গোয়েন্দা তথ্য আর বিশ্লেষণ যা বলছে, যুদ্ধের ফলাফল ঠিক ইসরায়েলের পরিকল্পনা মতো হয়নি। তাই নাকি? কিরকম? দেখুন, মূল লক্ষ্যগুলো যেমন পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা বা ধরুন সরকার ফেলে দেওয়া, কোনোটাই আসলে পূরণ হয়নি। আচ্ছা। বরং উল্টো, যুদ্ধের পর ইরানের সরকারের জনপ্রিয়তা নাকি আরও বেড়েছে। বলেন কি? আর ইসরায়েলের দিকে? ইসরায়েলের ক্ষতি হয়েছে ধারণার চেয়ে অনেক বেশি, প্রায় ৫০,০০০ ভবন ধ্বংস, গুরুত্বপূর্ণ সামরিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত। ৫০,০০০? এটা তো বিশাল সংখ্যা। হ্যাঁ, আর সবচেয়ে বড় যে ধাক্কাটা, সেটা হলো ইসরায়েল যে একটা দুর্ভেদ্য নিরাপদ জায়গা, এই ধারণাটা বেশ নড়ে গেছে। হুম, বুঝলাম। তাহলে কি এই অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতির কারণেই নেতানিয়াহু এখন এই নতুন দাবিটা করছেন? মিসাইলের পাল্লা নিয়ে? এটাই খুব সম্ভবত। তিনি বলছেন ইরানের সাথে চুক্তিতে রাজি হবেন যদি ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা কমিয়ে আনে। কতটা কমাতে বলছেন? ৩০০ মাইল বা প্রায় ৪৮০ কিলোমিটারে। এটা কিন্তু বেশ নতুন একটা শর্ত। এতদিন তো মূল চিন্তা ছিল পারমাণবিক কর্মসূচি, হঠাৎ মিসাইলের পাল্লা নিয়ে এত মাথা ব্যথা কেন? ঠিক এই জায়গাটাতেই ইরানি বিশ্লেষক মাশাল্লাহ শামসুল ভাইজিন একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন। কি সেটা? তার মতে এই দাবিটাই আসলে একরকম স্বীকারোক্তি যে যুদ্ধে ইরানের মিসাইল ইসরায়েলের বেশ ভালো রকমের ক্ষতি করেছে। আচ্ছা, এটা পরোক্ষ স্বীকারোক্তি। হ্যাঁ, শামসুল ভাইজিন বলছেন ইসরায়েল চাইছে ইরানকে আক্রমণ করার ক্ষমতাটা নিজের হাতে রাখতে, কিন্তু বিনিময়ে নিজে কোনো ক্ষতির শিকার হতে চায় না, যেমনটা তারা সিরিয়ার ক্ষেত্রে করে আর কি। বুঝতে পারছি। কিন্তু ইরান কি এই শর্তে রাজি হবে? খুব সম্ভবত না। ইরান মনে করে নিজেদের রক্ষা করার একমাত্র উপায় হল পাল্টা আঘাত করার ক্ষমতাটা ধরে রাখা। এটা হারালে তারা আরও বেশি ঝুঁকিতে পড়বে। আর ইরানের সেই ক্ষমতা, মিসাইল সক্ষমতা এখন কেমন? তাদের হাতে তো এখন স্বল্প, মাঝারি, দূরপাল্লার ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলের বিশাল ভাণ্ডার, বেশ আধুনিক। কিন্তু একটা কথা শোনা যায় যে আয়াতুল্লাহ খামেনি নাকি পাল্লাটা সীমিত রাখতে বলেছিলেন। হ্যাঁ, কয়েক বছর আগে তিনি নির্দেশ দিয়েছিলেন মিসাইলের পাল্লা ২০০০ কিলোমিটারের মধ্যে রাখতে। অনেকে এটাকে পশ্চিমের প্রতি একটা বার্তা হিসাবে দেখেন যে ইরান সরাসরি তাদের হুমকি দিতে চায় না। কিন্তু ২০০০ কিলোমিটারও তো কম নয়। ইসরায়েলে হামলা করার জন্য কি যথেষ্ট? অবশ্যই যথেষ্ট। তেহরান থেকে ইসরায়েলের গড় দূরত্ব তো প্রায় ১৫৬৮ কিলোমিটার। কাজে এই পাল্লা প্রতিশোধমূলক হামলার জন্য যথেষ্টরও বেশি। আচ্ছা, আন্তর্জাতিক আইনের দিক থেকে কি কোনো বাধা আছে? কোনো দেশ কত পাল্লার মিসাইল বানাবে এটা নিয়ে? দেখুন, সরাসরি কোনো আইনি বিধিনিষেধ নেই। জাতিসংঘের সনদের ৫১ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, আর সেই অধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করারও অধিকার আছে। হুম। শামসুল ভাইজিনের যুক্তিটা হলো, যেহেতু ইসরায়েল খোলাখুলিভাবে ইরানের ক্ষতি করতে চাইছে বলে মনে হচ্ছে, ইরানকে তো সবসময় তৈরি থাকতে হবে, তাই না? এই পরিস্থিতিতে মিসাইল সক্ষমতা তাদের জন্য অপরিহার্য। আর ইরানের সাম্প্রতিক কথাবার্তাতেও তো বেশ কঠোর সুর, তাই না? একদম। তাদের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে তো ২৪শে জুনের যুদ্ধবিরতিকে স্থায়ী কিছু মনে করছেন না। বলছেন এটা প্রস্তুতির সময়।
আর সশস্ত্র বাহিনীর প্রধান? মেজর জেনারেল মুসাভি তিনি গত মাসের মিসাইল হামলাকে অত্যন্ত কার্যকর বলেছেন আর হুঁশিয়ারি দিয়েছেন আবার একই ভুল করলে প্রতিক্রিয়া নাকি আরও শক্তিশালী হবে। তার মানে পরিস্থিতি বেশ থমথমে। হ্যাঁ, শামসুল ফেজনের কথাই বলতে গেলে ইরানের হাতে এখনও এমন কিছু তাস আছে যা খেলা হয়নি, আর মিসাইলগুলো সেই পরিকল্পনার একটা জরুরি অংশ। মানে তেহরান টাইমসের সূত্র অনুযায়ী এই মিসাইল সক্ষমতাই এখন ইরানের প্রতিরক্ষা কৌশলের একেবারে কেন্দ্রে। আচ্ছা, তার মানে পারমাণবিক কর্মসূচির পাশাপাশি বা হয়তো তার চেয়েও বেশি এখন এই মিসাইল সক্ষমতা একটা প্রধান ফোকাস হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই, নেতানিয়াহুর এই নতুন দাবিটা সম্ভবত যুদ্ধের অভিজ্ঞতারই ফল, একটা কৌশলগত পরিবর্তন। আর উল্টো দিকে ইরানও আত্মরক্ষার বাস্তবতার কথা বলে তাদের মিসাইল কর্মসূচিতে আরও জোর দিচ্ছে। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে দুই পক্ষই নিজেদের অবস্থানে আরও শক্ত হচ্ছে। এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। বলুন। এই যে যুদ্ধবিরতিতে অবিশ্বাস, দুই পক্ষের প্রস্তুতির হুঙ্কার, এসব দেখে ভবিষ্যতে কোন লক্ষণগুলো দেখে বোঝা যেতে পারে যে আবার সংঘাতের ঝুঁকি বাড়ছে? আর আত্মরক্ষার অধিকার বনাম মিসাইল সক্ষমতা, এই জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে একটা ভারসাম্য আনতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। খোদা হাফেজ।